সারা পশ্চিমবাংলার যদি সমস্ত কর্মচারী এক হয়, অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? ডিএ আজ না হোক কাল সরকারকে দিতেই হবে। খুব বেশি হলে হয়তো সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পর ঝুলিয়ে রাখতে পারে, দিতে হবে। আইন জগতে বিচার ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা একটি আইনি লড়াই এবং প্রক্রিয়া। আমারও যেমন অধিকার আছে, সরকার পক্ষেরও অধিকার আছে, তারা কিভাবে এই রায়টাকে কিছু একটা করারও তারাও চেষ্টা করবে। রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্র ওনাদের হাতে, তা সেই রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্র নিয়ে তারা চুপ করে বসে থাকবেন, এটা তো হয় না। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি যদি প্রশ্ন তুলি যে তিনি বিধানসভায় কি করেছিলেন, সেটা নিশ্চয়ই খুব ভালো জিনিস তিনি করেননি। বিধানসভায় যেটা করেছিলেন, এই যেমন বেকার ভাতা, এই যেমন লক্ষ্মী ভাণ্ডার, এই যে স্কিমগুলো, এগুলো মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়ার স্কিম। তাই জন্য মানুষের অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন। মানুষ যদি জেগে ওঠে, তাহলে কোনো সরকারকেই পরিবর্তন করাটা এমন কিছু বড় ব্যাপার। পুলিশ কি করবে? পুলিশের কোনো দোষ নেই। পুলিশকে যা ইনস্ট্রাকশন দেবে নবান্ন থেকে, পুলিশকে তাই করতে হবে। আমি বলছি ধর্মঘট করাটা হলো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, সংবিধান সিদ্ধ। স্যার, অনেকদিন ধরেই একটা আওয়াজ শোনা যাচ্ছিল, ধর্মঘটের আওয়াজ। অবশেষে আজ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং আরও অন্যান্য সংগঠনের তরফ থেকে ভাস্কর ঘোষ তিনি ঘোষণা করলেন 13ই মার্চ তারা ধর্মঘট ডাকছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ভাষণে বলেছিলেন যে আমি এবং আমার সরকার ধর্মঘটের একদম বিরুদ্ধে। সেইখানে দাঁড়িয়ে এই বক্তব্য, এই ধর্মঘট কীভাবে দেখছেন? 2011 সালের আগে মুখ্যমন্ত্রী কি করতেন, এটা যদি আমি প্রশ্ন করি। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি যদি প্রশ্ন তুলি যে তিনি বিধানসভায় কি করেছিলেন, সেটা নিশ্চয়ই খুব ভালো জিনিস তিনি করেননি। বিধানসভায় যেটা করেছিলেন, তার রাজনৈতিক পলিসি যেটা, তিনি সেটা করেছিলেন বিরোধী অবস্থা। সরকারে বসে তিনি সেটা চাইবেন না, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এনারা যারা আন্দোলন করছেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, আজকে যে আন্দোলন হয়েছে, কজন খুন হয়েছে, কজন মার্ডার হয়েছে, কজনের পড়ে, কিছুই হয়, তাও পুলিশ এদেরকে জল কামান থেকে আরম্ভ করে ভয় দেখানোর সমস্ত কিছু করেছে। মিছিল শুরুই করতে দেওয়া হলো না, শুরুই করতে দেওয়া হলো। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার এটা বাধা নয়? যদি আমি এই প্রশ্নটা বলি, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস, তাতে স্ট্রাইক করার কথা আইনগতভাবে বলা আছে। এখন তারা ব্যবস্থা নেন, অনেক কিছু করেন, সেটা পরের প্রশ্ন। সেই ভয় থেকে কর্মচারীদের বেরিয়ে লড়াই আন্দোলনে নামতে হবে। সারা পশ্চিমবাংলার যদি সমস্ত কর্মচারী এক হয়, অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? আমি প্রশ্ন করছি, সারা পশ্চিমবাংলার সমস্ত কর্মচারী বা সারা পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ যদি এক হয়, বিভিন্ন ইস্যু, শুধু কর্মচারী নয়, সাধারণ মানুষও ধরুন ইস্যু, সরকার কি করবে? তাই সমস্ত মানুষকে জেগে ওঠাটাই হলো সব থেকে। এই যে আজকে মিছিলটা হলো, অনেকে বলতে পারেন মিছিল নিয়ে অনেক কথা, কিন্তু যেটা সব থেকে বেশি হচ্ছে সেটা হলো মানুষের, যারা ধরুন সরকারি কর্মচারী, তাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। ডিএ আজ না হোক কাল সরকারকে দিতেই হবে। খুব বেশি হলে হয়তো সুপ্রিম কোর্টের রায় হয়ে যাওয়ার পর ঝুলিয়ে রাখতে পারে, দিতে হবে। তাই মানুষের অ্যাওয়ারনেস এবং মানুষের চেতনা, প্রতিটা মানুষের, একজন দুজন না। আজকে পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী, তারা যে ডিএ পাবেন এটা তারা জানতেনই না। মামলা হওয়ার পর জেনেছেন সারা পশ্চিমবাংলায়। এবং মামলাটা হয়ে যদি সেটা আন্দোলনের পর্যায়ে না যেত, তারা যে এটা পাবেন শুধু কাগজ পড়ে বুঝতে পারতেন না। এখন আন্দোলনের মাধ্যমে তারা জানছেন যে না, এটা অধিকার। কারণ আমি আবারও বলি, মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এই যেমন বেকার ভাতা, এই যেমন লক্ষ্মী ভাণ্ডার, এই যে স্কিমগুলো, এগুলো মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়ার স্কিম। মানুষ জেনেছেন যে না, এটা আমার প্রাপ্য। আমার কবে থেকে প্রাপ্য আপনি এখন সমস্ত সরকারি কর্মচারী হয়তো বলতে পারবেন না, কারণ তারা ঘুমিয়ে আছেন। কিন্তু এখন একটা অংশ সরকারি কর্মচারী জানেন যে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত বকেয়া ডিএ তারা পাবেন। আবার 2019 রোপা নিয়ে মামলা করতে হবে। আমরা সেই প্রক্রিয়া চালু করেছি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তাই জন্য মানুষের অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন। মানুষ যদি জেগে ওঠে, তাহলে কোনো সরকারকেই পরিবর্তন করাটা এমন কিছু বড় ব্যাপার। কিন্তু সমস্ত ইস্যু নিয়ে সমস্ত মানুষকে জেগে উঠতে হবে। কর্মচারীদের যদি কিছু পেতে হয়, তাহলে সমস্ত কর্মচারীকে ভয় ভীতি
ত্যাগ করে, ট্রান্সফারের ভয়, সাসপেনশনের ভয়, এগুলোকে ত্যাগ করে লড়াইয়ে নামতে হবে। তবে হ্যাঁ, আবারও আমি বলবো, মানুষকে যখন লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই লড়াই করতে হবে। আজকে যে ধরুন মিছিল হয়েছে, অগণতান্ত্রিক হয়েছে? পুলিশ তো অ্যারেস্টও করতে পারেনি কাউকে। যে পরিমাণ সুশৃঙ্খল মিছিল হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা করতে হবে সুশৃঙ্খল ভাবে করতে হবে। সমগ্র মানুষ যদি রাস্তায় নামে, সুশৃঙ্খল ভাবে করার প্রক্রিয়া আমাদের ভারতবর্ষের সংবিধানেই বলে দেওয়া রয়েছে। এখনো অনেকে বলছেন তারা বাড়িতে বসে আছেন, তারা এখনো কিন্তু আসেননি। এই আস্তে আস্তে আসবে। দেখুন, এর মধ্যে তো একটা তৃণমূলের অংশেরও প্রভাব রয়েছে। আস্তে আস্তে আসবে। এই আজকে যে মিছিল হলো, এখানে অনেকেই বলছেন এবার এই সরকারকে না ফেললে কোনোভাবে এই জিনিসটা সম্ভব না। সরকার পরিবর্তন হওয়াটা খুব দরকার। বছরের পর বছর, মাসের পর মাস একই সরকার থেকে যাবে, এই প্রক্রিয়াটারই পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি। কারণ একজন ধরুন মুখ্যমন্ত্রী বা কোনো দীর্ঘদিন ধরে থাকতে থাকে, তাতে তো করাপশন বাড়বে। আন্দোলনকারীদের একাংশ বলছেন স্বৈরাচারী হয়ে উঠেছে সরকার, পুরোপুরি স্বৈরাচার। এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে বিরোধীরা কোনো, আজকের এই মিছিলটা থেকে বোঝা যায় শুধু বিরোধী বলে নয়, যারা ধরুন রাজনীতি করেন না, তারাও যদি সরকার বিরোধী কোনো কথা বলে, তাকে করতে দেওয়া হবে না। পুলিশ কি করবে? পুলিশের কোনো দোষ নেই। পুলিশকে যা ইনস্ট্রাকশন দেবে নবান্ন থেকে, পুলিশকে তাই করতে হবে। পুলিশকে যদি বলে মিছিলকে এই এসপ্ল্যানেড থেকে পেরোতে দেবে না, তাহলে পুলিশ কি করবে? পুলিশ দেবে না। সে যেই হোক, আইএএস হন, আইপিএস হন, আমি ওনাদের অনেক সম্মান করি, কয়েকটাকে বাদ দিয়ে। কয়েকটা ওই তৃণমূলী অফিসার আছে, আর কয়েকটা তৃণমূলী আছে, কিন্তু কোনো সিনিয়র অফিসার বলুন, জুনিয়র অফিসার বলুন, তারা যদি মনে করেন যে আমরা আইন মেনে কাজ করব, আর যদি ভয় কম পান আর লোভের বশবর্তী না হন, যেই অংশটা সব থেকে বেশি, তারা সঠিকভাবেই কাজ করেন বলে আমি বিশ্বাস করি, এবং তারা সেটা করেন বলেই আজকে গোটা প্রশাসনটা ভেঙে পড়ে। কয়েকটা আছে, সেইগুলোকেই আমরা আগামী দিনে টার্গেট করব, কয়েকটা একদম বাছাই করে। আপনি নিজেও এর আগে বলেছেন রাজনৈতিক যে সত্তা, রাজনৈতিক রং সরিয়ে রেখেই আন্দোলনে নামতে হবে। আজ ভাস্কর ঘোষ তিনিও একই কথা বললেন যে আজ লাল গেরুয়া সব মিলেমিশে এই আন্দোলন নেমেছে। এটা আরো কি দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা রয়েছে? আরো দীর্ঘায়ু হলে কি দেখুন, আইনি লড়াই যেমন আমরা স্ট্র্যাটেজিক্যালি করছি, তখন সরকারও স্ট্র্যাটেজিক্যালি আইনি লড়াইটা লড়ছে। দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, কথাটা যেটা বলছেন এটা কিন্তু সম্পূর্ণ সঠিক কথা হলো না। মানুষের কাছে বার্তাটা ভুল যাচ্ছে। আইন জগতে, বিচার ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা একটি আইনি লড়াই এবং প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় আমারও যেমন অধিকার আছে, সরকার পক্ষেরও অধিকার আছে। তারা কিভাবে এই রায়টাকে কিছু একটা করারও তারাও চেষ্টা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমার আদার সাইডে সরকার, রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র ওনাদের হাতে। তা সেই রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র নিয়ে তারা চুপ করে বসে থাকবেন, এটা তো হয় না। রাষ্ট্রে ভাস্কর ঘোষের নামে ফলস কেস দেওয়া হয়েছিল। রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র কখনো চুপ করে বসে থাকে না, তারা লড়াই করবে। আমাদেরও লড়াই করতে হবে, সংঘবদ্ধতার সাথে লড়াই করতে হবে, এটাই আমার মানুষের কাছে আবেদন। তারপরে দুপক্ষ লড়াইয়ের পর বিচারপতিরা বিচারপতিদের মতন ঠিক করবে। বিচার ব্যবস্থাতে তো শুধু আমি একতরফা বলে যাব আর অন্য দিক কিছু বলবে না, তা তো হতে পারে। এই জন্য আপনারা যেটা বলছেন, এর একটা মানে মিডিয়ায় হাওয়া তোলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল এখন কেন, এটা বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছিল বিচার ব্যবস্থা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমারও যেমন অধিকার আছে, সরকারেরও তো অধিকার আছে, তারাও তাদের মতন বলবেন। কিন্তু এই লড়াইয়ে সরকার অলরেডি হেরে গেছে, আইনগত অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার কার্যকরিতা নিজেদের হাতে নিতে হবে, ডিএর টাকাটা নিজেদের হাতে নিতে হবে। তার জন্য যেমন আদালতের প্রক্রিয়া চলছে, মানুষ এবার আন্দোলনে নেমেছে, মানুষের অ্যাওয়ারনেস বেড়েছে। যখন মানুষের আন্দোলন, মানুষের অ্যাওয়ারনেস আরো তীব্রতার জায়গায় যাবে, তখন দেখবেন এই সরকার 7 দিনের মধ্যেই দিয়ে দিচ্ছেন। এই সরকার কেন, যে কোনো সরকার। কিন্তু যেখানে বলা হচ্ছে সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে, সেখানেই ধর্মঘট চ্যালেঞ্জিং হবে না? দেখুন, স্বৈরাচারী হয়ে উঠেছে, ধর্মঘট কি করবেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি ধর্মঘট করাটা হলো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, সংবিধান সিদ্ধ। এটা সংবিধান অসিদ্ধ নয়, তার কিছু নিয়মাবলী প্রক্রিয়া আছে। আজকে যেমন আমি শুনলাম
তারা ধর্মঘট করবেন বলে নোটিশ দিতে গিয়েছিলেন, ফিজিক্যালি নেওয়া হয়নি নবান্নে, এটা আমি শুনেছি। হুম। শুনলাম মেল করছেন, চিঠি দিচ্ছেন, এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া, আইন সিদ্ধ প্রক্রিয়া। তাই আমি বলছি আইন সিদ্ধ প্রক্রিয়ায় যদি সঠিকভাবে লড়াই করা যায় সমস্ত কিছুই সম্ভব। মানুষের অ্যাওয়ারনেস এবং মানুষের পার্টিসিপেশনটাকে বাড়াতে হবে। শুধু নিজের জন্য ভাবলে চলবে না, দেশ এবং সমাজের জন্য আর 5টা মানুষের জন্য ভাবতে হবে। সেই পার্টিসিপেশনের জায়গাটার থেকে আমাদের লড়াই।